নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় আমার হাজবেন্ড আর ছেলে বেরিয়ে যাওয়ার পর আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ডাইনিংয়ে যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো সমস্তটাই আজকে একটু সরাবো আর অন্যটা দিকে করে আর কি রাখবো। একভাবে দেখতে দেখতে একদম বোরিং টাইপের লেগে যায়, তো সেই জন্যই মাঝে মাঝে জিনিসগুলো আমি একটু সরাতে থাকি, তাহলে কি হয় ঘরটা একটু দেখতে আলাদা রকম লাগে। আর এইভাবে রাখলে বেশ খানিকটা জায়গা বের হয় আর একটু ফাঁকা ফাঁকা মনে হয়। আর যেভাবে আগে ছিল সেভাবে রাখা থাকলে তাহলে দেখা যায় যে একটু বজবজানি টাইপের মনে হয়। আর যেহেতু ডাইনিংটা একটু ছোট, তো সেই জন্য সব জিনিসপত্রগুলো রেখে আর বেশি খুব একটা জায়গা পাওয়া যায় না। এই কভারটা তুলে দিচ্ছি আর একটা নতুন কভার পেতে নেব। তো এগুলো তো ঠিক কভার নয়, এগুলো হচ্ছে মানে বিছানার চাদর, ছোট ছোট সিঙ্গেল যে বেড শিটগুলো হয় সেগুলোই আমি এখানে দিয়ে পেতে রাখি। আমার ছেলে এত নোংরা করে, বিবেক যা সমস্ত জিনিস খাবে সমস্তটাই সোফার উপরে ফেলে, আর ছোট ছেলে একদম যাচ্ছে তাই অবস্থা করে রাখে। তো সেই জন্যই কভারটা দিয়ে রাখলে একটু সামান্য আর কি নোংরাটা কম হয়। প্রত্যেকদিন সকালেই এই কাজগুলো আমি করে থাকি। আমার হাজব্যান্ড ছেলে দুজনে বেরিয়ে যাওয়ার পরে তারপরে সমস্ত ঘরটা একবারে ভালো করে পরিষ্কার করে নিই। আর এই কাজগুলো করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। যেদিন আর কি একটু হালকা পাতলাভাবে করি সেদিন আবার 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। আর যেদিন মনে করি একটু ভালো করে মুছে পরিষ্কার করব সেদিনটা 1 ঘন্টা সময় লাগে। বলাটা একটু ভুল হয়ে গেল, বলা মানে ওটা 1 ঘন্টা নয়, ওটা 1.5 ঘন্টা আর কি সময়টা লাগে। তো যাই হোক, ওইদিকে সোফাটা সরিয়ে নিয়েছি আর এরপর ডাইনিং টেবিলটাও একটু সরিয়ে নেব। সমস্ত জিনিস এর উপরে রেখে দেওয়া হয়েছে, সকালবেলায় এই অবস্থায় থাকে। তো রাত থেকে একদম রাখতে রাখতে সকাল পর্যন্ত একদম বোঝাই করে ফেলে। তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আবার কিন্তু গুছিয়ে সুন্দর করে রাখি। এলোমেলো ঘর আমার একদমই পছন্দ নয়। আর আমার ডাইনিংয়ে আর কি দরজাটা খুললেই ডাইনিং টেবিলটা দেখা যায়, তো সেই জন্য যদি একটু এলোমেলো থাকে তাহলে মনে হয় যেন পুরো ঘরটাই একদম এলোমেলো হয়ে রয়েছে। আর এই যে প্রথমে এভাবে লম্বালম্বি করে দিয়ে দেখলাম যে তাতে মনে হচ্ছে অনেকটা জায়গা বেশি লাগছে আর দেখতেও সেরকম খুব একটা ভালো লাগছে না। তো এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এরপরে আবারও ঘুরিয়ে নিচ্ছি। আর এইভাবেই রাখবো, তাতে মানে অনেকটা জায়গা মনে হয় যেন বেশি পাওয়া যাবে। ফার্নিচার একটু বেশিই করা হয়ে গেছে আর ঘরটা হয়ে গেছে ছোট, তো সেই কারণেই আর কি জায়গাটা মনে হয় যেন কম। আর যদি এখানটায় খুব বেশি জিনিস না রাখা হতো তাহলে আবার ডাইনিংটা খুব একটা ছোট নয়, বেশ ভালোই বড়। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আপনারা যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সমস্তটাই তুলে নিয়েছি আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এরপরে কাচারও এক গাদা বেরিয়েছে। আর এগুলো তো আজ আর কাচা হবে না, আবার কালকে কাচা হবে এগুলো। কাজের দিদি এসে সকালবেলায় ঝাড় দিয়ে চলে গেছে। আর এই যে সকালবেলায় ঝাড় দিয়ে মুছে গেলেও তারপরে যখন আমি আবারও ঝাড়া পোছা করি আর সমস্ত নোংরা নিচে পড়ে, তো সেই জন্য আমার আবারও আমাকে একবার করে ঝাড় দিতে হয়। ঝাড়টা দিয়ে দিই, তবে মোছাটা প্রত্যেকদিন করি না আমি। আর যদি মনে হয় কখনো খুব বেশি নোংরা লাগছে তখন কিন্তু আবার ঘরটাও মাঝে মাঝে মুছে ফেলি। ডাইনিংটা গুছিয়ে ফেলেছি, এরপর এই যে ফার্নিচারগুলো একটু মুছে নেব। আর এই ফার্নিচারগুলো আমি প্রত্যেক দিনই একবার করে মুছে নিই। ফ্রিজটা যেহেতু সবসময় খোলা হয় তো সেই জন্য খুব বেশি নোংরা হয়ে যায়।
আর আমার ফ্রিজটা হচ্ছে একদম গ্লাস টাইপের দেখতে, আর গ্লাসের মতনই এটা দেখায়, তো সেই জন্য নোংরাটা একটু হলেই ভীষণ বোঝা যায়। তো সেই জন্যই একটু আঙুলের ছাপ বা দাগ, হাতের কোনো রকম কোনো দাগ পড়লে কিন্তু সেটা একদম তাকিয়ে থাকে, মনে হয় যেন বিচ্ছিরি লাগে দেখতে। তো সেই জন্য সবসময় এটা মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই ওয়াশ বেসিনটাও প্রত্যেক দিনই একবার ক্লিন করে নিই আমি। আর এই যে আজও করে নিলাম। আর এরপর রান্নাঘরে কিচেনে যে সমস্ত জিনিসগুলো ছড়ানো ছিটানো রয়েছে সেগুলোও পরিষ্কার করে নেব। সকালবেলায় নাস্তা বানিয়েছি, কিছু কিছু জিনিস যেগুলো বের করেছিলাম সেগুলো আবার ফ্রিজের ভিতরে ভরে রেখে দিলাম। আর এদিকে ওটস বানিয়েছিলাম আজ সকালেও। তো আমাদের শীতকালের বেলায় প্রত্যেকদিন সকালে কিন্তু ওটসটাই এখন বেশি খাওয়া হচ্ছে। আর শীতের বেলা নানা রকম সবজি দিয়ে আর কি ওটস বানানো হয়, তো খেতে খুব একটা খারাপ লাগে না। আর এই যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে গেছিল দিদি, সেগুলো আমি একবার এই যে গুছিয়ে নিচ্ছি। আর এই ধরনের ছোট ছোট টুকটাক কাজগুলো যদি সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘর একদম ক্লিন থাকে, দেখেও মনে হয় বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি কিন্তু এই কাজগুলো সবসময় একদম সঙ্গে সঙ্গে করে নিই। আর এই যে এদিকটা একদম সমস্ত গুছিয়ে ফেলেছি। আর এরপর চলে যাব বেডরুমে, রুমের কি অবস্থা হয়ে আছে সেটাও একবার গিয়ে গুছিয়ে নেব। সকালবেলায় হাজবেন্ড অফিসে বেরিয়েছে, তার ড্রেস আয়রন করা হয়েছে, তো আয়রনটা এই জন্য প্রত্যেকদিন সকালবেলা বিছানার উপরেই থাকে। ওরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে সেগুলো বিছানার উপরেতেই রেখে দেয়। আর ওরা বেরিয়ে চলে যাওয়ার পর আমি আবার জায়গা মতন ঠিক করে গুছিয়ে রাখি। একবার যদি মনে করা হয় যে ঘরটা একবার গুছিয়েছি আর গোছাতে হবে না, তাহলে কিন্তু সেটা ভুল। প্রত্যেক দিনই এই কাজগুলো করতে হয়, আর একবার করলেও হয় সেরকমটা নয়, দুবার তিনবার কিন্তু ঘরগুলো আমি পরিষ্কার করতে থাকি, যেখানে জিনিস সেখানে ফেলে রেখে দেয় আর আবার আমি জায়গা মতন উঠিয়ে রাখি। আর এই এলোমেলো কাজটা কিন্তু বেশিরভাগ আমার বিবেকই করে। আর ও যেহেতু সমস্ত জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে বেশি রাখে, আর কি আর বলবো, বাচ্চা মানুষ, সেই জন্য খুব একটা বকাঝকা করি না, তবে মাঝে মাঝে কিন্তু খুব বকাঝকা দিই। সব সময় কাজ করতে কারোরই ভালো লাগে না, আর আমারও তাই। সব সময় কাজ করতে কিন্তু ভালো লাগে না, মনে হয় একটু রেস্ট নিই বা বসে একটু মোবাইল ঘাঁটি। তো দেখা যায় এই ধরনের কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে আবার শান্তি করে বসতেও পারি না। তো সেই জন্য খুব বেশি একটা রেস্ট নেওয়া হয় না, কাজের মধ্যেই বেশি ব্যস্ত থাকা হয়। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই ঘরটাও আমি একদম গুছিয়ে ফেলেছি। আবারও চলে এলাম কিচেনে, তো ভাবলাম ভাতটা আগে বসিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। এরপরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে। আর ওইদিকে জলটাও গরম বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়েছে, ভাবলাম একটু চা করে খেয়ে নিই, তো একটু দুধ চা বসিয়েছি। সকালবেলায় একবার চা খেয়েছিলাম লাল চা, তো এখন এই যে একটু দুধ চা করে খেয়ে নেব। ওইদিকে জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে বসে একটু চাটা খেয়ে নিই, তারপরে জলটা গরম হয়ে গেলে স্নানটা করে নেব। স্নানটাও করে নিয়েছি, আর এরপর চলে যাব আর কি পুজো করতে। তো বেলকনিতে যে কটা ফুল ছিল সেই কটা নিয়ে এসে তারপরে এই যে পুজো করতে বসে পড়লাম। পুজো করার পর ওই যে সকালে ওটস বানিয়েছিলাম সেটাই একটু খেয়ে নিয়েছি, ওই অংশটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর এরপর চলে এলাম দুপুরের রান্নাটা আর কি করে নেব।
আজ রান্না করব ফুলকপি আলুর তরকারি, একটু চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছটা দিয়েই আর কি ফুলকপি আলুটা করে নেব। তো এখানে ফুলকপি আলুটা আগেই লাল লাল করে একটু ভেজে নিয়েছি, আর এরপরে এই যে চিংড়ি মাছটাও ভেজে নিলাম। তেলের মধ্যে একটু জিরে দিয়ে তারপরে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে দিলাম আদা রসুন বাটা, আর তারপরে এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা, নুন, সমস্তটাই দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এরপর ভেজে রাখা মাছটা আর এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করেছি, ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিলে কিন্তু বেশ তরকারিটা ভালো লাগে খেতে। আর এই যে রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট, আর এরপরে গ্যাস মুছে রান্নাঘরটা একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে ফুলকপির তরকারি আর পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, আজকে দুপুরের এটাই মেনু। রান্না বান্না করার পরে আরও বেশ কিছু টুকটাক কাজ ছিল, সেইগুলোও করে ফেলেছি। আর বিবেককেও স্নান করে একদম রেডি করিয়ে দিয়েছি, আর এরপর আমরা দুজনে খেতে বসে পড়লাম। সকালবেলায় ওরা বেরিয়ে যাওয়ার পরে এই ধরনের কাজগুলোই আমি প্রত্যেকদিন করে থাকি, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।